খেলাপির চাপে বন্ধ হতে যাচ্ছে নন ব্যাংকিং ৯ আর্থিক প্রতিষ্ঠান। টাকা ফেরতের নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সচল রাখার বিষয়ে ভেবে দেখার পরামর্শ। ১৩ বছর পর চালু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট। ডিসেম্বর থেকে সপ্তাহে চলবে। ৩টি দ্বিপাক্ষিক বাণিজ্যের উপর নির্ভর করছে সাফল্য মত অর্থনীতিবিদদের। ৪২ টাকায় আমদানি করা পেঁয়াজ খাতুনগঞ্জে ১১৮ টাকায় বিক্রি। অভিযোগের প্রমাণ ভোক্তা অধিকারের কাছে। ২ প্রতিষ্ঠানকে জরিমানা। বিজয় দিবস সামনে রেখে চাঙ্গা গদখালির ফুল ব্যবসা। ভালো দাম পাচ্ছেন চাষিরা। ৫ কোটি টাকার বেচাকেনার লক্ষ্য। চাহিদা থাকায় ইংরেজি নববর্ষেও বাজার ধরার আশা। এবং চীনে পৌঁছেছে এয়ারবাসের যন্ত্রাংশের বড় চালান। তৈরি হবে A320 মডেলের ১২টি যাত্রীবাহী বিমান। বেইজিং ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধের নতুন মেরুকরণের ইঙ্গিত। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। তারল্য সহায়তা দিয়ে দুর্বল ব্যাংকে বাঁচিয়ে রাখা হলেও খেলাপির চাপে বন্ধ হতে যাচ্ছে নন ব্যাংকিং ৯ আর্থিক প্রতিষ্ঠান। এখানেও ব্যাংকের মতোই অবসান প্রক্রিয়া অনুযায়ী এসব প্রতিষ্ঠানে জমানো টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে কোন তহবিল গঠন করে সচল রাখা যায় কিনা তা আবারও ভেবে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। টিউশনির টাকা, বাবার রেখে যাওয়া অর্থ, মা ও ভাইয়ের সঞ্চয়, লাভের আশায় সব মিলিয়ে প্রায় ৭ লাখ টাকা আভিবা ফাইন্যান্সে বিনিয়োগ করেন গাজীপুরের বাসিন্দা সৈকত দাস। জানান, প্রতিষ্ঠানটি বন্ধের ঘোষণা আশায় নিজের জমানো টাকা তুলতে গিয়েও বারবার ফিরে আসতে হচ্ছে খালি হাতে। এই টাকা ব্যতীত আমাদের অন্য কোনো টাকা পয়সা নেই এবং এই ১টি বছর ধরে আমরা খুবই মানবতার জীবনযাপন করছি। এখন যদি এই ফাইন্যান্সগুলো যদি দেউলিয়া ঘোষণা করা হয় এবং আমাদের যদি কোনো প্রকার টাকা পয়সা আমাদের যদি না দেওয়া হয়, তাহলে মূলত কথাটা সত্যি বলা হচ্ছে, যেটা আত্মহত্যা করার ব্যতীত মানুষের কোনো উপায় থাকবে না। শুধু সৈকত নয়, এমন বহু মানুষ বিপাকে পড়েছেন খেলাপি ঋণ, জালিয়াতি ও দুর্নীতির কারণে বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে আমানত রেখে। কোম্পানির কাছে যাই, আর লাস্ট যেটা আমাকে বলছে, মানে থ্রেড স্বরূপ, সেটা আমাকে বলতেছে যে আপনি একজন উপদেষ্টা, আপনি একজন সচিব, এমপি বা আপনি হচ্ছে একজন এসপি, তাহলে আমরা টাকা দিয়ে দিব। আমরা যদি প্রেশার ক্রিয়েট করেন, আমরা টাকা দিয়ে দিব। ক্ষুদ্র ক্ষুদ্র টাকাগুলো জমাই তো আমরা কিছু একটা করার স্বপ্ন দেখি, তো এই স্বপ্নটা তো আমাদের অবশ্যই ভেঙে যাওয়ার মতো অবস্থায় দাঁড়ালো। এই অবস্থায় আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে ৯টি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, গত বছর ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের ৩৫টি প্রতিষ্ঠানে ২৫,০৮৯ কোটি টাকা খেলাপি ঋণ ছিল। তার ৫২% ওই ৯টি প্রতিষ্ঠানের। তবে এমন কঠোর সিদ্ধান্তেও আমানতকারীদের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিএফআইগুলো যাদের অবস্থা খুবই খারাপ, যাদের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই, সেগুলো অবসান হবে। কিন্তু অবসানের যে বিভিন্ন ধাপ রয়েছে, যেমন এখানে যারা আমানতকারীতে আছে তাদেরকে কীভাবে তাদের আমানতের ফেরত দেওয়া হবে। ব্যাংকের ক্ষেত্রে যে 5টি ব্যাংক যেগুলো মার্চ হলো, সেখানে তো আমরা কোনো লক্ষ্যবল ছাঁটাইয়ের ইস্যু আসেনি। কিন্তু অবসান যখন হবে তখন তো লক্ষ্যবল ছাঁটাই শব্দটাই থাকবে না, দ্যাট ইজ প্রতিষ্ঠানই থাকছে না। প্রতিষ্ঠান বন্ধ হলে খেলাপি ঋণের কী হবে, আর কিভাবেই বা ফেরত দেওয়া হবে আমানতকারীদের অর্থ? এমন তথ্য তুলে তারল্য সহায়তা দিয়ে ব্যাংকগুলোকে যেভাবে আবার শক্তিশালী করা হচ্ছে, তখন দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় এসব আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও শর্ত সাপেক্ষে কোনো সুবিধা দেওয়া যায় কিনা তা ভেবে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। তাদেরকে একটা ক্যাপিটাল সাপোর্ট বা লিকুইডিটি সাপোর্ট একটা দিয়ে, একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তাদেরকে আসলে আপনার বলতে হবে যে তোমরা এর মধ্যে ঘুরে দাঁড়াও, তোমরা যদি না পারো ইউ মাস্ট কুইট। 5টা ব্যাংকে মার্জার করার জন্য বাংলাদেশ ব্যাংক 30,000 কোটি টাকা নতুন করে ক্যাপিটাল দিচ্ছে। তার মানে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সরকারি টাকা দিয়ে আপনি বেসরকারি ব্যাংক সব বেল আউট করবেন? গ্রাহকরা ডেফিনেটলি তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা পারলে ওদের বিরুদ্ধে কেস করবে। তুলনামূলক ভালো হিসেবে চিহ্নিত 15টি আর্থিক প্রতিষ্ঠানের ৪৯,৬৪৩ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি রয়েছে ৩,৬২৭ কোটি টাকা। গত বছর এসব প্রতিষ্ঠান মুনাফা করেছে ১,৪৬৫ কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ১৩ বছর বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে প্রাথমিকভাবে ঢাকা করাচি রুটে সপ্তাহে 3টি ফ্লাইট চলবে। দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক আদান প্রদানের উপর এই রুটের সাফল্য নির্ভর করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
রনক নিয়ন্তার প্রতিবেদন। দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবারও আলোচনার টেবিলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। 24 আগস্ট পরবর্তী সময় থেকে দুদেশের সম্পর্ক স্বাভাবিকের পথে। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ মন্ত্রীদের সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা। স্বাক্ষরিত হয়েছে কূটনীতি, বাণিজ্য ও সংস্কৃতি বিনিময় জোরদারের লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক। এরই ধারাবাহিকতায় প্রায় 13 বছর বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে ঢাকা করাচির আকাশপথ। দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচলের জন্য বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অন্যদিকে ফ্লাই জিন্নাহ ও এয়ার সিয়াল নামের পাকিস্তানের দুটি বেসরকারি বিমান সংস্থা সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। এই রাজনৈতিক সদিচ্ছাটা অর্থনৈতিক লাভের দিকে যাবে কিনা, এখন বাংলাদেশের ব্যবসায়ীরা যদি লাভটা না দেখে তাহলে তো তারা খুব একটা উৎসাহী হবে না, কারণ মোটামুটি যেসব আইটেমস আছে সেটা অনেকটা কম্পিটিটিভ। রাজনৈতিক সদিচ্ছা তৈরি হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ওটা টেকসই হওয়া বা ওটা বড় করার পিছনে যে জিনিসটা গুরুত্ব দেওয়া দরকার সেটা হলো অর্থনৈতিক কোনো কাঠামো তৈরি করা যায় কিনা। এই ফ্লাইট দক্ষিণ এশিয়ার মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধি এবং সংযোগ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমরা এটাকে বৃহত্তর দক্ষিণ এশীয় প্রেক্ষাপটেও দেখতে পারি। আমাদের দক্ষিণ এশিয়ায় এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল এবং সেখানে আমরা যখন বাণিজ্য করি তখন বেশি সময় লাগে। এটার ফলে যোগাযোগ এবং মানুষের আসা যাওয়ার ফলে আমাদের যে ব্যবসা বাণিজ্যিক যে সম্পর্ক, সেই সম্পর্কটার ক্ষেত্রেও এটা একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে বাণিজ্য করতে পাকিস্তানের অনেক কোম্পানি এখন আগ্রহী বলে জানান অর্থ উপদেষ্টা। আবার আমাদের তো জিও সেদিন বললো, জিও আবার আসতে চায়। জেনারেল সবচেয়ে ফেমাস সে বাংলাদেশের প্রথম, ইভেন পাকিস্তান আমাদের প্রথম ইলেকট্রনিক জেনারেটর ফোন তো জিই, তো ওরাই তো শুরু করে, ওরা আবার নতুন করে আবার বলছে। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে 2012 সালে তৎকালীন সরকার বন্ধ করে দেয় এই আকাশপথ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ সহ আমদানি পণ্যের খবর জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার মমতাজ আহমেদ বাপি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আমি এখন আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর ফলে প্রথম দিকেই পেঁয়াজের দাম এই আমদানির হওয়ার শব্দেই কিন্তু কমতে শুরু করেছিল, কিন্তু আইপি জটিলতার কারণে পেঁয়াজ আমদানি অনেকটা গতি কমিয়ে গেছে, যে কারণে পেঁয়াজের দাম আবার বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। আমাদেরকে আমদানিকারকরা জানিয়েছে যে তারা এখান থেকে আইপি করতে পারছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি থেকে যে আইপিটি দেওয়া হয় সেই আইপি জটিলতার কারণে তারা সঠিক সময়ে আইপি না পাওয়ায় তারা এলসি করতে পারছে না এবং পেঁয়াজ আমদানি ব্যাহত হচ্ছে। আর এই পেঁয়াজ আমদানি ব্যাহত হওয়ার ফলেই সাতক্ষীরা ব্যবসায়ীরা বলছে যে বাজারে কিন্তু যে পেঁয়াজ মাত্র কেজিতে 70 টাকা নেমে এসেছিল, সেই পেঁয়াজ এখন বর্তমানে 50 টাকা আবার বৃদ্ধি পেয়েছে, পেয়ে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে সেই পেঁয়াজ সাতক্ষীরার বাজারে। সাতক্ষীরার এই ভোমরা স্থলবন্দরটি কলকাতা থেকে ভৌগোলিক অবস্থানের কারণে নিকটে হওয়ায় এই কাঁচামাল সবসময়ই এই বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে, কিন্তু এই আইপি জটিলতার কারণে আমদানিকারকরা এলসি করতে পারছে না পেঁয়াজ আমদানি করতে, যে কারণে পেঁয়াজের দাম আবারও সেই জায়গায় চলে যাচ্ছে, বৃদ্ধি হচ্ছে, ঊর্ধ্বগতি হচ্ছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা, আমদানিকারকরা। আমরা ব্যবসায়ী এবং আমদানিকারকদের কাছ থেকে জেনেছি যে এই জটিলতার পিছনে কিছু কারসাজি থাকতে পারে। এটি তাদের দাবি যে সরকার যেন এ বিষয়ে
তাদের মনিটরিংটি সঠিকভাবে করে এবং যাচাই করে, তদন্ত করে যে কেন এই আইপি জটিলতার সৃষ্টি হয়েছে, যে কারণে ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে গেছে বললেই চলে। প্রথম 2 দিন 1 গাড়ি করে পেঁয়াজ আমদানি হয়েছে, তার অর্থ মাত্র গাড়িতে 30 টন করে ঢুকেছে। আর এই 4 দিনে মোট 22টি ট্রাকে 660 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই ভোমরা বন্দরে। এই ছিল ভোমরা বন্দরে আইপি জটিলতার সর্বশেষ অবস্থা। আমদানির খবরাখবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম ভোমরা স্থলবন্দরে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসের সকাল থেকে প্রধান সূচকের মিশ্র প্রবণতায় চলছে দেশের প্রধান পুঁজিবাজার লেনদেন। এই মুহূর্তে লেনদেন পরিস্থিতি জানাতে চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, গতকাল কিন্তু আমরা যদি বলি যে চতুর্থ কার্যদিবসে কিন্তু আমরা দেখছি যে নিম্নমুখী প্রবণতায় কিন্তু শেষ হয়েছিল কার্যক্রম। 21 পয়েন্ট কমেছিল ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স, 4941 পয়েন্টে কিন্তু শেষ করেছিল। ডিএসসি সরিয়া এবং বিশেষায়িত দুটি সূচক কিন্তু নিম্নমুখী প্রবণতা শেষ করেছে। সেই ধারাবাহিকতা আজকে আমরা সকাল থেকে দেখছি মিশ্র প্রবণতায়, কখনো কোনো সূচক কমছে, কোনো সূচক বাড়ছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা দেখছি যে 3টি সূচকই কিন্তু নিম্নমুখী অবস্থায় রয়েছে। 2, 2 এবং 5 পয়েন্ট কমে 4939 পয়েন্টে কিন্তু অবস্থান করছে ডিএসসি এক্স। এছাড়া আমরা দেখছি যে ডিএসসির সরিয়া সূচক দেখছি 2 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 1029 পয়েন্টে। 5 পয়েন্ট কমেছে ডিএসসি বিশেষায়িত সূচক ডিএসসি 13, ইন্ডেক্সটি 1893 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত 41,423টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজার মূল্য 117,57,00,000 টাকা। এছাড়া 98টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত নিম্নমুখী অবস্থানে রয়েছে 119টি, এবং 123টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। তো সব কিছু বলা চলে যে শেষ কার্যদিবসের যে আমরা অবস্থা দেখছি সেটি কিন্তু বরাবরই কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছিলাম একই অবস্থায়। শীর্ষ 20 অর্থাৎ 20টি শীর্ষ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর শীর্ষ 20তে রয়েছে, সেসব দরের মধ্যে প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু বিডি থাই ফুড কিন্তু বরাবরই আমরা দেখছি কয়েক সপ্তাহ ধরে কিন্তু টপ 20-র মধ্যে কিন্তু রয়েছে। এবং আজকে দেখছি যে 1 নম্বর অবস্থানে রয়েছে। 17 টাকা 20 পয়সা দরে প্রতিটি শেয়ার হাতবদল চলছে প্রতিষ্ঠানটির। 17 টাকা 60 পয়সা ছিল সর্বোচ্চ, 16 টাকা 90 পয়সা সর্বনিম্ন ছিল, এবং গতকাল দেখছি আমরা 16 টাকা 50 পয়সা। সেই তুলনায় আজকে কিন্তু প্রায় 70 পয়সা কিন্তু বেড়েছে প্রতিটি শেয়ারের দর। এখানে দেখছি আমরা মেঘনা পেট্রোলিয়াম 2 নম্বর অবস্থানে, 191 টাকা 20 পয়সা দরে প্রতিটি শেয়ার হাতবদল চলছে। 192 টাকা 40 পয়সা সর্বোচ্চ ছিল, 190 টাকা 80 পয়সা সর্বনিম্ন, এবং গতকাল বিক্রি হয়েছে 209 টাকা। সেই ধারাবাহিকতায় আজকে বলা চলে যে প্রায় 20 টাকার মতো কিন্তু কমে গেছে মেঘনা পেট্রোলিয়ামের দাম। অরিয়ন ইনফিউশন 3 নম্বরে 380 টাকা দর প্রতিটি শেয়ার হাতবদল চলছে। সর্বোচ্চ ছিল 385, অর্থাৎ 5 টাকা কিন্তু আরও কম দেখছি সর্বোচ্চ প্রাইসের থেকে। সর্বনিম্ন দিচ্ছে 380, এবং গতকাল ছিল 383 টাকা 60 পয়সা। সেই তুলনায় কিন্তু আজকে 3 টাকা 60 পয়সা কিন্তু প্রতিটি শেয়ার দাম কমে গেছে। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানটি 4 নম্বর অবস্থানে রয়েছে। 5 নম্বরে রয়েছে আনোয়ার গ্যালভাইজিং। 6 নম্বরে দেখছি আমরা একমি পেস্টিসাইড লিমিটেড, এবং 7 নম্বরে দেখছি খান ব্রাদার্স পিপি ওভেন সেটি কিন্তু 7 নম্বর অবস্থানে। সেখানে আমরা দেখছি যে 55 টাকা 60 পয়সা দরে প্রতি শেয়ার বিক্রি হচ্ছে, যার সর্বোচ্চ মূল্য দেখছি 56 টাকা 60 পয়সা, সর্বনিম্ন দেখছি আমরা 55 টাকা 30 পয়সা। এবং গতকাল প্রতিষ্ঠানের শেয়ার দর বিক্রি হয়েছে প্রতিটি শেয়ার 55 টাকা 58 পয়সা। সেই তুলনায় কিন্তু আজকে বলা চলে যে প্রায় বেশিরভাগ টপ 20 যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের শেয়ারের দর কিন্তু নিম্নমুখী অবস্থানে রয়েছে। তো সব কিছু বলা চলে যে কয়েক সপ্তাহ ধরে কিন্তু টানা এরকম মিশ্র প্রবণতায় কিন্তু চলছে সব কিছু ডিএসসির। তো সপ্তাহ শেষ কার্যদিবস শেষ সময় কিন্তু বলা যাবে যে ডিএসসির সবশেষ কি। তো এই ছিল ডিএসসির লেনদেনের খবর। আগামী বছর হজ যাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংস্থাটি। বলা হয়েছে হজ ব্যয় কমাতে সরকারের উদ্যোগকে সফল করতে ও ধর্মপ্রাণ সাধারণ মানুষের হজ পালনের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে প্রত্যেক হজ যাত্রী পবিত্র হজ পালনে
সৌদি আরবে যাওয়া ও আসা বাবদ বিমানের টিকিটের খরচ প্রায় 5,000 টাকা কম হবে। এর আগে গেল 7 ডিসেম্বর এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। আমদানি মূল্য 42 টাকা হলেও চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 117 থেকে 118 টাকায়। অভিযোগের সত্যতাও পেয়ে দুই প্রতিষ্ঠানকে 90,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমদানির পরও লাগামহীন পেঁয়াজের বাজার তদারকিতে বুধবার দুপুরে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমদানি মূল্য 42 টাকা হলেও 117 থেকে 118 টাকায় পেঁয়াজ বিক্রির সত্যতা পায় সংস্থাটি। আমদানিকারকের কাছ থেকে পেঁয়াজ কেনার ভাউচার দেখাতে ব্যর্থ হওয়ায় সততা বাণিজ্যালয় ও মেসার্স গ্রামীণ নামে দুটি প্রতিষ্ঠানকে মোট 90,000 টাকা জরিমানার সঙ্গে সতর্ক করা হয়। যারা এই পণ্যটা সাপ্লাই দিয়েছে সেখানে তাদেরও দায় আছে বলে মনে হচ্ছে। আর এরপরে ইম্পোর্টার কোনো যাদের কাছে পরবর্তীতে বিক্রি করেছে তারা কেন ডকুমেন্ট সরবরাহ করেনি বা যারা ইম্পোর্টার থেকে কিনেছে তারা কেন ডকুমেন্ট নেয়নি। তবে কারসাজির অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীরা দাবি করেন তারা পেঁয়াজ বিক্রি করেন কমিশনে, দাম নির্ধারণ করে দেয় আমদানিকারকরা। সমিতির রেট আছে 70 পয়সা কমিশন, আমরা শুধু কমিশনের মালিক, আমাদের আর কোনো কিছু করার নেই। আমাদের যাই বেঁচে তা খাতায় লেখা থাকে। কেন ওনাদেরকে আমরা বলবো ভাই আমরা রেটটা রেখে দেন, আপনার ডকুমেন্ট দেন, যদি না দিতে পারেন আমরা মাল নামাবো না, মাল বিক্রি করবো না। চট্টগ্রামের খাতুনগঞ্জে বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ 115 এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 117 টাকায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জের ঘরে ঘরে মিনি গার্মেন্টস তৈরি হচ্ছে নানা রকম পোশাক। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, এই অঞ্চলে 2000-এর বেশি যে মিনি গার্মেন্টস রয়েছে সেই গার্মেন্টস গুলোতে কিন্তু এখন 15,000-এরও বেশি শ্রমিক কাজ করছেন। তারা বলছেন যে সকাল 9টা থেকে রাত 2টা পর্যন্ত কিন্তু এখন ধুম কাজ হচ্ছে তাদের, কারণ এই 3 মাস পরে হলেও কিন্তু তাদের শীতের কাজ শেষ হওয়ার পরে এখন ঈদের পোশাক তৈরির ধুম পড়েছে। কারণ বলছেন তারা যে এখন থেকে যে তাদের প্রস্তুতি না হলে কিন্তু ঈদের সময় এই যে চাহিদা অনুযায়ী তাদের যে ডেলিভারি সেটি সম্ভব হবে না। কারণ রাজধানী ঢাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিপণী বিতানগুলোতে কিন্তু এই অঞ্চলের মিনি গার্মেন্টস থেকে এই নান্দনিক এই পোশাকগুলো যাচ্ছে এবং এখন নতুন নতুন যে পোশাক তারা করছেন সেগুলো কিন্তু সেখানকার যে বিপণী বিতানগুলো আছে তাদের দেশি বিদেশি যে ডিজাইন রয়েছে সেই সব চমকপ্রদ ডিজাইনগুলো কিন্তু তাদেরকে পাঠানো হয়েছে এবং সেগুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন। এবং এখানকার যে মিনি গার্মেন্টস গুলো রয়েছে যারা এখানকার ক্ষুদে শিল্পপতি তারা বলছেন যে নানা কারণে কিন্তু তাদের লোকসানের অনেকটা ভারী হয়েছিল বিগত মৌসুমে। তো এই মৌসুমে সেই লোকসান কাটিয়ে ওঠার জন্য কিন্তু তারা কিন্তু কোমর বেঁধে নেমেছেন এবং এই যে টিনের ঘর বাড়িগুলো রয়েছে এই অঞ্চলে সেগুলো দেখে বাইরে থেকে কিন্তু মনে হবে অন্য 10টি বাড়ির মতোই, কিন্তু ভিতরে ঢুকলে কিন্তু দেখা যায় যে টিনের ঘরের ভিতরেই কিন্তু লাখ লাখ টাকার যে তাদের এই পোশাক তৈরি সেই পোশাক তৈরি কর্মযজ্ঞ চলছে। এবং এখানকার যে বেসিক কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু বলছেন যে এই আসন্ন যে ঈদুল ফিতর রয়েছে সেখানে কিন্তু তাদের 300 কোটি টাকার যে তৈরি পোশাক বাজারজাত করবার টার্গেট রয়েছে এবং সেভাবে কিন্তু তারা কাজ করছেন। এবং এখানকার যে বিদ্যুৎ বিভ্রাট থেকে শুরু করে বিভিন্ন রকম চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার জন্য কিন্তু তারা কাজ করছেন। এবং এখানে যে পুঁজির ব্যাপার আছে, অনেক যে ক্ষুদ্র শিল্পপতি তারা বলছেন যে তাদের পুঁজির অভাব, সেই পুঁজির অভাব মেটানোর জন্য কিন্তু দাবি তোলা হয়েছে। কিন্তু বেসিক কর্মকর্তা বলছেন যে তারা এই যে তাদেরকে কিভাবে সহজ শর্তে ঋণ দেওয়া যায় এবং অন্যান্য উপকরণগুলোকে সহজ করা যায় এবং এই অঞ্চলে কিভাবে এই যে মালপত্র বিক্রি সরাসরি হাটের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে কিন্তু প্রস্তুতি চলছে। তো এই ছিল আমার কাছে মিনি গার্মেন্টসের সবশেষ। মিনি গার্মেন্টসের খবর নিতে এতক্ষণ সরাসরি ছিলাম আমরা মুন্সিগঞ্জে। এবার জনপদের অর্থনীতির খবর।
বিজয় দিবসকে সামনে রেখে মৌসুমের প্রথম বাজারে ফুলের ভালো দাম পাচ্ছেন যশোরের গদখালির চাষিরা। চাহিদা থাকা ইংরেজি নববর্ষের বাজার নিয়েও আশাবাদী তারা। চাষিরা বলছেন বিজয় দিবস ঘিরে 5 কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন তারা। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। গোলাপ, জারবেরা, গাধা, গ্ল্যাডিউলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেন্ডুলা, চন্দ্রমল্লিকা সহ বাহারি ফুল। গত কয়েক মাস ধরে পরিশ্রমে যশোরের গদখালির মাঠে মাঠে ফুল। বিজয় দিবস সামনে রেখে মৌসুমের প্রথম বাজারে ভালো দাম পাচ্ছেন চাষিরা। প্রতি পিস গোলাপ 5 থেকে 7 টাকা, গ্ল্যাডিউলাস কালার ভেদে 6 থেকে 14 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 1000 হলুদ গাধা, 400 ও বাসন্তী কালারের গাঁদা ফুল 600 টাকা দরে বিক্রি হচ্ছে। সামনের দিনগুলোতে ফুলের দাম আরও বাড়বে বলে জানান চাষিরা। 16 ডিসেম্বর উদযাপন উপলক্ষে বাজার মোটামুটি ভালো। সামনে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠান আছে, ফুলের দাম দিন দিন বাড়ারই সম্ভাবনা আছে। সিজন আসছে এই পর্যন্ত, এখনো পর্যন্ত ফুলের বাজার আল্লাহর রহমতে আমরা খুবই ভালো পাচ্ছি। গোলাপ 5 থেকে 7 টাকা, রজনীগন্ধা 6 থেকে 8 টাকা এবং সমস্ত ফুলই মোটামুটি বাজার ভালো। মোটামুটি ভালো, দামও ভালো, ব্যবসাও ভালো। চাহিদা ও বাজার দর অনুকূলে রয়েছে, ফলে বিজয় দিবসকে ঘিরে তারা 5 কোটি টাকার বেশি ফুল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা। ফুলের বাজার মূল্য নিয়ে খুশি তারা। ফুলের দাম গত বছরের তুলনায় এবছর শীতের মৌসুম শুরু হওয়ার আগেই ফুলের দাম অনেক বৃদ্ধি, যার কারণে আমরা আশা করতেছি আমাদের টার্গেট 5 কোটি থাকলেও ইনশাআল্লাহ টার্গেট আরও পার হইতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1,500 হেক্টর জমিতে 13 ধরনের ফুলের চাষ করেন চাষিরা। কামরুল হাসান, সময় সংবাদ। পার্ক অ্যাভিনিউ বাংলাদেশের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ফুটবল তারকা জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এ উপলক্ষে বুধবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের সার্ক হেড সমীর সূর্যবংশী। এ সময় বাংলাদেশ ম্যানেজমেন্ট কমিটির হেড অব মার্কেটিং ভাস্কর কুমার দে, হেড অব সেলস রিতেশ বড়ুয়া সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পার্ক অ্যাভিনিউ গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের একটি গ্রুমিং ব্র্যান্ড যা প্রিমিয়াম বডি স্প্রে ও পারফিউম সহ ব্যক্তিগত সুগন্ধির জন্য বিশ্বব্যাপী পরিচিত। নেলে পুষ্টি গ্রো প্লাস নিয়ে আসার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় খাদ্যদ্রব্য প্রস্তুত ও বাজারজাতকারী সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলে বাংলাদেশ পিএলসি। আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএসআইআর এর চেয়ারম্যান সামিনা আহমেদ, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ধর্মপাল বিরাকোডি। নেসলে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আইবি উইক্রেমা সহ সংশ্লিষ্ট খাতের প্রায় 100 জন গবেষক, বিশেষজ্ঞ ও বিশিষ্টজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানানো হয় 5 বছরের ঊর্ধ্বে থেকে 9 বছরের শিশুদের জন্য উপযোগী পুষ্টি চাহিদা মাথায় রেখে এই পণ্যটি তৈরি করা হয়েছে। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দামে নেমেছে বড় ধস। খাত সংশ্লিষ্টদের ধারণা চলতি বছরের শেষে নাগাদ প্রতিটির দাম $80,000 নিচে নামবে। একই সঙ্গে দাম কমছে আরেক ডিজিটাল মুদ্রা ইথার ও বাইন্যান্সেরও। রেকর্ড উচ্চতায় ওঠার পর বিশ্বজুড়ে আলোচিত ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দামে বছরের শেষের দিকে এসে বড় ধস নেমেছে। 2022 সালের পর প্রথমবার এমন পতনের মুখে পড়েছে মুদ্রাটি। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অনিশ্চয়তা ও শাটডাউন বিটকয়েনের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। বৃহস্পতিবার প্রতিটি বিটকয়েনের দাম ঘুরপাক খাচ্ছে $90,000 আশেপাশে। একদিনে কমেছে 2.36%। মাস ব্যবধানে 11.63%, আর চলতি বছর এখন পর্যন্ত দাম কমেছে 3.74%। অক্টোবরের শুরুতে প্রতিটি বিটকয়েনের দাম সর্বকালের সর্বোচ্চ $1,26,000 উপরে উঠলেও খাত সংশ্লিষ্টদের ধারণা চলতি বছরের শেষ নাগাদ প্রতিটির দাম $80,000 নিচে নামবে। কমতির দিকে আরেক ক্রিপ্টোকারেন্সি ইথারের দামও একদিনে 4% বেশি কমে বৃহস্পতিবার সকালে প্রতিটি বিক্রি হয়েছে $3,192। মাস ব্যবধানে 6.68%, আর চলতি বছর এখন পর্যন্ত মুদ্রাটির দাম কমেছে 4.41%।
বাইন্যান্সের দামও কমছে। সকালে প্রতিটির দাম 3% বেশি কমে নেমেছে $868। বৃহস্পতিবার মাস ব্যবধানে কমেছে 9%, আর চলতি বছর এখন পর্যন্ত দাম কমেছে 24.31%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এশিয়ায় নিজেদের বৃহত্তম বিনিয়োগ হিসেবে ভারতে $17.5 বিলিয়ন বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। বুধবার এই কথা জানিয়েছে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। 2026 সাল থেকে এই বিনিয়োগ শুরু করবে মাইক্রোসফট। কোম্পানিটির এআই সম্মেলনের জন্য বর্তমানে 3 দিনের সফরে ভারত অবস্থান করছেন সত্য নাদেলা। বুধবার থেকে রাজধানী নয়াদিল্লি, আইটি হাব বেঙ্গালুরু এবং আর্থিক কেন্দ্র মুম্বাইয়ে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। নয়াদিল্লি ওয়াশিংটনের মধ্যে চলমান শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে কূটনৈতিক অচলাবস্থার মধ্যে এই বিনিয়োগের ঘোষণা দিল মাইক্রোসফট। এয়ারবাস বিমানের যন্ত্রাংশের সর্ববৃহৎ একক চালান পৌঁছেছে চীনের তিয়ানজিং বন্দরে। মঙ্গলবার আসা এই চালানে রয়েছে A320 মডেলে 12টি বিমান ও বিভিন্ন যন্ত্রাংশ। সফটওয়্যারজনিত সমস্যা, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বিক্রি সীমিত করার ঘোষণা দেওয়ার মাত্র 1 সপ্তাহ পরই এই চালান পাঠানো হলো। জার্মানির হামবুর্গ থেকে আসা একটি কন্টেইনার জাহাজ মঙ্গলবার নোঙর করে চীনের অন্যতম ব্যস্ত বন্দর তিয়ানজিনে। জাহাজটিতে ছিল A320 মডেলের 12টি বড় আকারের যাত্রীবাহী বিমান। এর সঙ্গে রয়েছে এই মডেলের বিমান অ্যাসেম্বলিং লাইন চালু করার বিভিন্ন যন্ত্রাংশ। চীন সহ পুরো এশিয়ায় এটি এয়ারবাসের দ্বিতীয় এ ধরনের সুবিধা। সফটওয়্যার ত্রুটি ও যান্ত্রিক সমস্যার কারণে 2025 সালে বিক্রির লক্ষ্যমাত্রা 4% কমিয়ে আনে এয়ারবাস। একই সঙ্গে 6000-এর বেশি বিমানের ত্রুটি সংশোধন শুরু করে, যেটি বিশ্বের মোট বিমানের প্রায় অর্ধেক। এর আগে ক্যালিফোর্নিয়া থেকে নিউইয়র্কগামী একটি ফ্লাইট অস্বাভাবিকভাবে উচ্চতা হারায়। এতে জরুরি অবতরণ করেন পাইলট। অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। এই ঘটনার পর এয়ারবাসের তৈরি বিমান নিয়ে দুশ্চিন্তায় পড়ে ব্যবহারকারী দেশগুলো। ইউরোপ ভিত্তিক বিমান উৎপাদক সংস্থা থেকে চীন এমন এক সময় একটি বড় চালান গ্রহণ করলো যখন কোম্পানির সুনাম তলানিতে। অন্যদিকে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে নাস্তানাবুদ চীন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউরোপীয় কোম্পানি থেকে বিমানের এত বড় চালান গ্রহণ করাকে কূটনৈতিক সম্পর্কের নতুন মেরুকরণের ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা। কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের নানা মেরুকরণের মধ্যেও বাজার চাহিদা পূরণে চীনকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখছে ইউরোপ ভিত্তিক বিমান তৈরির প্রতিষ্ঠান এয়ারবাস। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ভারতের ইন্ডিগো এয়ারলাইন টানা 7 দিন পর স্বাভাবিক ফ্লাইট পরিচালনায় ফিরেছে। বুধবার ইন্ডিগো সিইও এক্সে এক ভিডিও বার্তায় জানান, ফ্লাইট পরিচালনা সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় রয়েছে। বিমানমন্ত্রী রামমোহন নাইডু জানান, সামগ্রিক স্থিতিশীলতা ফেরাতে রুট কমানো জরুরি, তবে সব গন্তব্যে ফ্লাইট চলবে। পাইলট রোস্টার পরিকল্পনায় ভয়াবহ ব্যর্থতার জেরে গত সপ্তাহে 3000-এর বেশি ফ্লাইট বাতিল করে ইন্ডিগো, যা ভারতের আকাশপথে মারাত্মক অস্থিরতা তৈরি করে। এর মধ্যেই সরকার ইন্ডিগোর শীতকালীন সূচি 10% কমানোর নির্দেশ দিয়েছে। ষোলো বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ 10টি সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া। বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে দেশটিতে শিশুদের জন্য প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী কোনো কোম্পানি এই নির্দেশ না মানলে সর্বোচ্চ $33 মিলিয়ন জরিমানা গুনতে হবে। সরকারের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ। গত 1 বছর ধরে অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে চলছে নানা জল্পনা। অবশেষে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হলো 16 বছরের কম বয়সীদের জন্য 10টি সামাজিক মাধ্যমের ব্যবহার। বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে দেশটিতে শিশুদের জন্য টিকটক, গুগল, ইউটিউব এবং মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করা হয়েছে। সরকারের নতুন আইন অনুযায়ী 10টি বৃহত্তম প্ল্যাটফর্মকে শিশুদের প্রবেশ সুবিধা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কোম্পানি এই নির্দেশ না মানলে সর্বোচ্চ $33 মিলিয়ন জরিমানা গুনতে হবে।
মানবাধিকার কর্মীরা সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। এমনকি বিশ্বের অন্য যেসব দেশ শিশুদের বয়স বিবেচনায় একই ধরনের পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে, সেসব দেশও বর্তমানে অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার দিকে নজর রাখছে। বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে। তবে অস্ট্রেলিয়া সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও বাক স্বাধীনতার পক্ষে লড়াই করা প্রতিষ্ঠানগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খেলাপির চাপে বন্ধ হতে যাচ্ছে নন ব্যাংকিং 9 আর্থিক প্রতিষ্ঠান। আমানতকারী টাকা ফেরতের নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সচল রাখার বিষয়ে ভেবে দেখার পরামর্শ। 13 বছর পর চালু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট। ডিসেম্বর থেকে এই সপ্তাহে চলবে 3টি দ্বিপাক্ষিক বাণিজ্যের উপর নির্ভর করছে সাফল্য, মত অর্থনীতিবিদদের। এবং চীনে পৌঁছেছে এয়ারবাসের যন্ত্রাংশের বড় চালান। তৈরি হবে A320 মডেলের 12টি যাত্রীবাহী বিমান। বেইজিং ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধের নতুন মেরুকরণের ইঙ্গিত। এই ছিল এ সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। কাজল, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।